ভারতের ক্ষেপণাস্ত্রে রক্তাক্ত পাকিস্তান, ২৬ জনের প্রাণহানি, পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত। সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মোদির, কাপুরুষিত বললেন শাহবাজ, পাল্টা জবাবের সংকেত। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। आतंकियों को ट्रेनिंग देने वाले कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। अफवाज पाकिस्तान ने हिंदुस्तान के इस मकरूह हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। প্রতিবেশীদের উত্তেজনায় বাংলাদেশের উদ্বেগ, সংযত আচরণের আহ্বান। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষক। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। ভারত পাকিস্তান যত ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনুরূপ ক্ষতিগ্রস্ত আমরা যারা নেইবারহুডে আছি, তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে ১২৩ জনকে পুশ ইন বিএসএফের, বেশিরভাগই ভারতীয় নাগরিক, ফেরত পাঠানোর চেষ্টায় প্রশাসন। সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। বিমানবন্দর উন্নয়নের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব। হাজির না হলে থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে ৯ তরুণ হত্যা, সাবেক আইজিপি সহ ৩ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। নতুন মামলায় গ্রেফতার গান বাংলার তাপস। এবং জিপিএ ৫ পেয়েও ভর্তি যুদ্ধে পিছিয়ে, এবার ঢাবি ভর্তি পরীক্ষায় ৯০% ফেল। অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক পড়াশোনায় কারণ, যুগোপযোগী কারিকুলামের পরামর্শ। পাল্টাপাল্টিয়ে হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন। কাপুরুষিত হামলা দাবি করে সশস্ত্র বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, মুজফফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুর্দিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয়। এসব হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর এর দাবি, ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে 3টি শক্তিশালী রাফাল, একটি SU-30, একটি MiG-29 যুদ্ধবিমান। বুধবার জরুরি বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। পাকিস্তানে ভারতের হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। উপযুক্ত জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। हमारी बहादुर और दलेर अफवाज पाकिस्तान ने আমাদের সাহসী সেনারা ভারতের অবৈধ হামলার দাঁত ভাঙা জবাব দিয়ে রাতকে চাঁদ রাত বানিয়ে দিয়েছে। मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। মসজিদে হামলার পাকিস্তানের দাবির জবাবে ভারত বলছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাটে চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। তাদেরকেই মারা হয়েছে যারা আমাদের নিরীহ মানুষদের মেরেছে। ভারতীয় সেনারা নতুন ইতিহাস তৈরি করলো। আমাদের সেনারা বিশ্ব দরবারে নিজেকে ফের প্রমাণ করলো। कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানুল রানা, সময় সংবাদ। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। এবার খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে ১২৩ জনকে বাংলাদেশে পুশিন করার অভিযোগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তারা ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার ভোররাতে দেশটির গুজরাট রাজ্যের ২৭ মুসলিম নাগরিক মাটিরাঙ্গার শান্তিপুর ও হাজিপাড়া এলাকায় প্রবেশ করে। এছাড়া জামিনীপাড়ায় ২২ জন ও রূপসেনপাড়া এলাকা দিয়ে ৩০ মুসলিম নাগরিক ঢোকে পানছড়ি উপজেলায়। তাদের পূর্বপুরুষ বাংলাদেশি নাগরিক ছিলেন এমন অজুহাতে ঠেলে দেয়া হচ্ছে বলে জানায় বিজিবি। স্থানীয় প্রশাসন বলছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছে জিজ্ঞাসাবাদে জানা গেছে আরও ৪০০ থেকে ৫০০ ভারতীয় মুসলিম বিএসএফ এর তত্ত্বাবধানে রয়েছে। তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য গুজরাট থেকে বিমানে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে। ২৭ জন মহিলা পুরুষ না খায় পড়েছে, তো পরে বিজিবি আসছে। বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো ১৭ গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলা বাংলাদেশে পাচার করবে। ২৭ জন মুসলমান ভারতের থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। আগরতলা থেকে গাড়ি ভরে নিয়ে এখান থেকে হিসাবে নামা দিছে, এখান থেকে আমাদের আসলে আমরা করবো। জেলা প্রশাসক জানান, অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকরা বিজিবির তত্ত্বাবধানে আছে। তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করা হবে। তারা সকলেই এখন বিজিবির আওতায় আছে। তারা যদি প্রশাসনিক কোনো সহায়তা চায় এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এদিকে কুড়িগ্রামে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে পুশব্যাক করা ৪৪ জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার ভোরে রৌমারী ও ভুরঙ্গমারীর সীমান্ত এলাকায় কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারত থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। এদিকে রাজধানীর গুলশানে পুলিশ শুটিং প্রতিযোগিতার আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি জানান, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার ২৮ এবং মিয়ানমারের সাথে ৩, ২৯ এবং মিয়ানমারের সাথে ২, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে। সীমান্ত দিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়েও পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানান আইজিপি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর দেবে কিনা তা নির্বাচিত সরকারই ঠিক করবে বলে সাফ জানিয়েছে বিএনপি। প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনে বিলম্ব হয় এমন সংস্কার মেনে নেওয়া হবে না। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সাফ জানান, রাখাইনকে করিডোর দেওয়া হবে কিনা সেটা নির্বাচিত সরকারই ঠিক করবে। করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক সমাবেশে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, দেখবেন রাতারাতি সকল সমস্যা সমাধান হয়ে আসবে। সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। গণতন্ত্রের মাতাকে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাকে 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছে দুদক সংশ্লিষ্টরা। বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল জানুয়ারিতে 19 জনকে মামলায় আসামি করে দুদক।
জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরে জাহাজবাড়িতে অভিযানে 9 জনকে হত্যার অভিযোগে গত 6 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। ইসলামকে এক ধরনের ফোবিয়া মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই 3 জন আসামিকে আগামী মাসের 25, 27 এবং 29 মে এই 3 দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হবে। Thai Aluminium. The better is now the best. রাত 11টার সময়ে আরও থাকছে। নতুন পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে সমবেত কার্ডিনালরা। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনা। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু বাছাইয়ে গোপন ভোট শুরু। এবার বাণিজ্যের সংবাদ। সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারের লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসইর হালনাগাদ তথ্য বুধবার দিন শেষে প্রধান সূচক নামে ৪,৮০২.42 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৪৯ পয়েন্ট কম। এদিন শরিয়াহ সূচক ৪১ পয়েন্টের বেশি কমে নেমেছে ১,৮৪৮ পয়েন্টে। শেয়ার হাতবদল করা ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৩৮৫টি প্রতিষ্ঠানের, বেড়েছে মাত্র 9টি ও অপরিবর্তিত রয়েছে 5টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দেশের পুঁজিবাজারে এমন পতনে ভারত পাকিস্তান যুদ্ধের কোনো প্রভাব রয়েছে কিনা এমন আলোচনায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর আশঙ্কা কোনো পক্ষ পরিকল্পিতভাবে বাজারে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজেপির সদস্যসহ ৩৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে নানা অপরাধে সাজা ভোগ করা 6 জনকে। বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। এর আগে 3 দফায় পালিয়ে আসা 752 জনকে নিজ দেশে ফেরত নিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে 214 বাংলাদেশি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় 2 লাখ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া তো দূরের কথা, ন্যূনতম পাশের নম্বরও তুলতে পারেনি মানবিক ও বিজ্ঞান ইউনিটের 90%। 2001 সালে এসএসসি আর 2003 সালে এইচএসসি পরীক্ষায় চালু হয় জিপিএ পদ্ধতি। প্রথম বছর সারা দেশে মাত্র 76 জন জিপিএ 5 পেয়েছিলেন। তবে সবশেষ এসএসসির ফলাফলে সর্বোচ্চ এই গ্রেড অর্জন করেছেন 1,82,129 জন শিক্ষার্থী। 2 দশকের ব্যবধানে জিপিএ 5-এর এমন ছড়াছড়ি খুশির সংবাদ হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তরা কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বেশ কিছু হতাশাব্যঞ্জক চিত্র। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পাশাপাশি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এই 2 ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পাওয়া 1,33,561 জন পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে 1,21,000 জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। উভয় ইউনিটে অকৃতকার্যের হার 90%-এর বেশি।
বিশেষজ্ঞরা বলছেন বিগত সরকারের সময়ে শিক্ষার মানের তুলনায় ফলাফলকে গুরুত্ব দেয়া, উত্তরপত্র মূল্যায়নে শিথিলতা দেখানো, নম্বর বাড়িয়ে দেওয়ার প্রবণতার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখেন 95%-এর মতো তারা আমাদের যে প্রত্যাশিত স্কোর সেটি পায়নি। তারা শর্ট সিলেবাস পরীক্ষা নেওয়া প্লাস হলে যে আমরা অটো পাশের যে তার ফল কিন্তু আমরা শিক্ষণ ঘাটতি দেখতে পাচ্ছি। আর চলতি বছর প্রকৃত মাপকাঠিতে দক্ষতা নির্ণয়ের কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গ্রেস দেওয়া, প্রশ্নের হলে সুবিধা পাওয়া, উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা দেওয়া, যেখানে নম্বর দেওয়া, তার পার্সেন্টেজ বাড়াতে হবে। 90 আপ, 97, 95 এই যদি এক একটা বোর্ডের পার্সেন্টেজ হয়। ফলাফলের পাশাপাশি শিক্ষার মান, শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা নিশ্চিতে যুগোপযোগী কারিকুলাম ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সেই অংশটা আমরা পালন করছি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ নির্বাচনের ভোট। ভ্যাটিকানে কার্ডিনালদের সমবেত হওয়ার মধ্য দিয়ে বন্ধ হয়েছে সিস্টিন চ্যাপেলের দরজা। এছাড়াও বিচ্ছিন্ন রাখা হয়েছে বাইরের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। পোপ নির্বাচনের গোপনীয়তা বজায় রাখতে শপথ নিয়েছেন তারা। শুরু হয়ে গেছে গোপন ভোট গ্রহণ। এবারের কনক্লেভে অংশ নিচ্ছেন প্রায় 120 জন কার্ডিনাল। তাদের প্রত্যেকেই 80 বছরের নিচে। প্রতিদিন 4 বার পর্যন্ত ভোট হবে, তবে কেউ জানেন না ঠিক কতদিন চলবে এই নির্বাচন। এরই মধ্যে সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে জড়ো হয়েছেন বহু মানুষ।